নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে জায়গাটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস ভেবেছিল চিন্তাই করতে হবে না, ওখানে হাজিকে দাঁড় করিয়ে দিয়েছি, কাজেই ভোট তো আমাদের আসবেই। আর একজন কোথাকারকে একটা সামান্য মেয়ে রেখা পাত্রকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি, সেখানে তো আমাদের জেতা চুটকিতে হয়ে যাবে। কিন্তু আজকে প্রচারের শুরুতেই যে র্যালি দেখলাম আমরা, এবং যেভাবে লোকের ভিড় এবং গেরুয়া সুনামি উঠে এলো না, তাতে তৃণমূল কিন্তু চিন্তায় পড়ে যাবে। কারণ শুরুতেই রেখা পাত্র কিস্তি মাত করার দিকে এগিয়ে গেছেন। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, বড় বড় রথী মহারথীরা ভাবে অনেক কিছু, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তারা এমন কারোর কাছে গিয়ে পরাজিত হয়ে গেছে যেটা তারা ভাবেইনি, কল্পনাও করেনি। ঠিক একইভাবে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বিভিন্ন সময় নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে কাগজে বাঘ নিজেরাই করে ফেলেছে। আমরা পারি আটকাতে, আমরা পারি আটকাতে, বিজেপিকে একমাত্র আটকে দিয়েছি আমরা, বিজেপিকে আমরা একমাত্র হারিয়ে দিয়েছি। কিন্তু একবারও কোনো মিডিয়া এই রাজ্যে বলে না, বা তৃণমূলও একবারও স্বীকার করে না যে বিজেপিকে তারা আটকাতে পারেনি। বিজেপি এখানে ৭৭টা সিট নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর কিছু লোক এদিক সেদিক করেছে, এটা আলাদা কথা, কিন্তু ৭৭টা সিট বের করে নেওয়াটাও ছেলে খেলা ছিল না। আর 2019-এ 18টা সিট বের করে নেওয়া, এরপরেও বলছে আমরা বিজেপিকে এখানে হারিয়ে দিয়েছি, যেন বিজেপি ক্ষমতায় ছিল। কিন্তু এই কাগজে বাঘ বা ফুলিয়ে ফাঁপিয়ে বাঘ তৈরি করা তৃণমূল এবার ভেবেছিল যে বসিরহাটটাকে নিয়ে তাদের চিন্তা করতে হবে না। যেভাবে একের পর এক কেন্দ্রকে নিয়ে তারা ভেবেছিল এগুলো আমরা জিতে যাব, মানে নির্দিষ্ট কটা কেন্দ্রকে বাদ দিলে ভেবেছিল ওই 18-19টা আর মেরে কেটে আরও 3-4টে, মানে 23-24টা আসন বিজেপি হয়তো ছিনিয়ে নেবে, কিন্তু বাকিগুলোতে আমরা কেল্লা ফতে করে দেবো। কেল্লা ফতে করার চিন্তা নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝছেন সবচেয়ে কমজোরি আসন যেটাকে ভেবেছিলেন যে এখানে কেউ কিছু টিকতে পারবে না আমাদের বিরুদ্ধে, বসিরহাট। বসিরহাটে চমক দিয়েছিলেন, হাজিকে নিয়ে এসেছিলেন, কিন্তু হলে কি হবে? নুসরাত জাহান তবু হয়তো ভোট পেত, কারণ মহিলার সঙ্গে মহিলার টক্কর হতো। কিন্তু এখানে কিন্তু অন্য চিত্র আমরা দেখছি। এখানে যে ভিড় আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলছে, এই ভিড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানে এসেছেন এবং ওখানে এসে একটি পদযাত্রা করলেন, তারপরে মিটিংও অবশ্যই করেছেন। কিন্তু এই যে ভিড় আপনি দেখছেন, যেটা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে। দেখুন, আমি রাজনীতি থেকে উঠে আসা মানুষ, তাই আমি জানি কোনটা ঠিক হতে পারে, কোনটা ভুল হতে পারে। এই যে ভিড়, এই ভিড়টা কোনোদিন ভুল হতে পারে না। রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীকে দেখার জন্য লোক আসতে পারে, কিন্তু রাস্তায় হাঁটবে এটা সমর্থক ছাড়া আর ডেডিকেটেড কর্মী ছাড়া হবে না। সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত জায়গা যেখানে তৃণমূলের একচ্ছত্র ব্যাপার ছিল, যে সন্দেশখালীতে কেউ বিজেপির লেখা লিখতে পারতো না 10 বছর ধরে, সেই সন্দেশখালীতে বিজেপি দেয়াল লিখছে। সন্দেশখালীতে বিকাশ সিং লড়াই লড়ে গেছে, কিন্তু তাকে বিভিন্ন সময় ফাঁসানো হয়েছে। বিকাশ সিং আজও আছে, বিকাশ সিংয়ের মতো লোকেরা যারা ওখানে বিজেপি কর্মীরা আছে তারা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে রেখা পাত্র নামার সঙ্গে সঙ্গে এবং সন্দেশখালী প্রতিবাদী মা বোনেরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, যারা চোখে চোখ রেখে শাসক দলের হাড়মাত থেকে উন্মাদ হওয়া লোকগুলোকে তাড়া করিয়ে দিয়েছিল, তারাও আজকে প্রতিবাদের রাস্তায় আছে, মিছিলে তারাও আছে। তারাও রেখা পাত্রকে বুকে আগলে নিয়েছে এবং বুকে আগলে তাকে নিয়ে এগিয়ে চলেছে লড়াইয়ের ময়দানে। যেভাবে রেখা পাত্র একদিন তার বাচ্চা শিশুকে কোলে নিয়ে হাতে কাঁসর ভাজিয়েছিল, যে চিত্র আজও খুঁজে পাওয়া যায় বিভিন্ন ইন্টারনেটে, এই হচ্ছে রেখা পাত্র যে কাঁসর বাজিয়ে সন্দেশখালীতে মা বোনেদের নিয়ে এগোচ্ছিল। সেই রেখা পাত্র যাকে গালে একটা আমরা দাগ দেখতে পাই, অনেকে বলেন দাগটা লেগেছে পুলিশ অত্যাচারের পরে, তা আমরা জানি না কিসের জন্য লেগেছে, কিন্তু অভিযোগ ওঠে। সেই রেখাপাত্র রাস্তায়, প্রতিবাদের রাস্তায় নামা রেখাপাত্র আজকে বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যেন আগুন ছড়িয়ে দিয়েছেন। সন্দেশখালী মা বোনেরা যেন প্রতিটা প্রান্তে আগুন ছড়িয়ে দিয়েছেন মানুষের মনের মধ্যে, যে হ্যাঁ আমরা পারি। অত্যাচারের বিরুদ্ধে ফুঁসতে জানে মানুষও। সামান্য গৃহবধূরা যদি উঠে লড়াই লড়তে জানে, তাহলে সাধারণ মানুষ কেন পারবে না? বিপ্লবের বীজ কিন্তু এভাবেই তৈরি হয়। আজকে বিপ্লবের বীজ আবারও যেন এই বাংলার বুকে দেখছি মানুষ আমরা। রেখাপাত্র চোখে যেন সেই বিপ্লবের বীজ আছে, বিপ্লবের আগুন আছে, যে আগুন ঝলসে উঠছে মাঝে মাঝে।
বিভিন্ন সময় বিভিন্ন লোকের বিভিন্ন জবাব চটজলদি দিতে পারছে সে, এক অদ্ভুত শক্তি যেন তার মধ্যে ভর করেছে। রেখা পাত্র আগামী দিনে মানুষের মনে একটা দাগ কেটে দেবে, এমনি দাগ কেটেছে। গোটা ভারতবর্ষ জুড়ে সবাই তাকিয়ে আছে রেখা পাত্রের দিকে। অর্থাৎ রেখা পাত্রকে হারানোর জন্য তৃণমূল যা যা করবে সবই তৃণমূলের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। কারণ রেখা পাত্রের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। রেখা পাত্রের মতো মেয়েকে, বাংলার মেয়েকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সেই বাংলা দেখতে চাই যেখানে রেখা পাত্রের মতো মেয়ে এগিয়ে নিয়ে যাবে। বাংলা এই রকম মেয়েকে চায়। আমি এর আগে একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে বাংলা তার এইরকম মেয়েকেই চায়। আজও বলছি আমি একই কথা। আজকে রেখা পাত্রর সঙ্গে যে ভিড় আমরা দেখলাম, আচ্ছা আপনি মন থেকে বলুন তো, মিছিলে আপনি হাঁটবেন? আপনি যদি সমর্থক হন, ধরুন আপনি বিজেপির সমর্থক, আপনি কি মিছিলে হাঁটবেন? তৃণমূলের সমর্থক হলে হাঁটতে পারা যায়, কারণ তৃণমূল এই রাজ্যে শাসক দল, সব কিছু করতে পারে, পুলিশ কেস থেকে শুরু করে সব করতে পারে। তাই তারা যদি ডাকে নামতে হবেই। কিন্তু বিজেপি ডাকলে নামবেন আপনি? সমর্থক যদি হন, কর্মী হলে আলাদা কথা, নামবেন না, তাই না? এটাই স্বাভাবিক। এটা আপনি বলে ভয় পাচ্ছেন এটা নয়, এটা যে কেউ। আমার মতো মানুষকে কথা বাদ দিন, আমাদের কিছু নেই, হারানোর নেই, আমরা নেমে যেতে পারি, যে কিচ্ছু করতে পারবে না আমার, ল্যাংটার নেই, বাটপাড়ের ভয়, তো সেই রকম অবস্থা আমাদের। আমার কথা বাদ দিন, কিন্তু আপনাদের প্রত্যেকের সংসার আছে, তাই আপনারা পারবেন না। এবার ভাবুন, যারা ওই মিছিলে নেমেছে তারা সবাই বিজেপির কর্মী। এত বিজেপির কর্মীকে একসঙ্গে ছিল? উত্তর হচ্ছে না। এরা সমর্থক, এরা সন্দেশখালীর মানুষ, এরা বসিরহাটের সাধারণ মানুষ, তারা নেমে এসছে। আর এই ভিড় আস্তে আস্তে বাড়বে। চাপ দিয়ে মানুষকে আনা যায়, কিন্তু ভালোবাসায় যে আসে, যে স্বেচ্ছায় আসে, যে বিপদকে উপেক্ষা করে আসে, তারাই কিন্তু পরিবর্তন আনে। আর এটা আমরা 2011-এও দেখেছি, মানুষ কিভাবে মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছিল। ঠিক সেটার যেন পুনরাবৃত্তি হচ্ছে। রেখাপাত্রর দিকে লোক যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেন সেই লিডার, যে লিডারের ডাকে যেন সবাই চলে আসছে। একের পর এক মানুষ এসে জুটে যাচ্ছে। বিরোধী দলনেতা রাস্তায় নামছেন। বিরোধী দলনেতা চিৎকার করে শাহজাহানের জায়গায় দাঁড়িয়ে বলছেন, শাহজাহান একদিন বলেছিল পিঠের চামড়া তুলে নেবে, ছাল চামড়া তুলে দেবে। আজ শাহজাহান, দেখ তুই ভেতরে আছিস আর আমি বাইরে। যদিও তুই তো করি, সে করেনি, সম্মান দিয়ে বলেছে তুমি ভেতরে আছো, কিন্তু আমি বলছি শাহজাহানের মতো লোকেরা তোরা ভেতরে থাকবি, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো মানুষরা বুক চিতিয়ে থাকবে। এটাই স্বাভাবিক। মা বোনেদের উপর অত্যাচার করা, লোকের কাছে গরিব মানুষের টাকা লুটে নেওয়া, জায়গা লুটে নেওয়া, এরকম ছ্যাঁচড়া লোকেরা জেলে থাকা ভালো। সিবিআই থেকে ইডি টানা হেঁচড়া চলছে, শেখ শাহজাহানকে নিয়ে টানা হেঁচড়া চলবে। এখন জেল হেফাজতে আছে, কিন্তু এরপরে ইডি নিজেদের হেফাজতে নিতে চাইছে। এটা হচ্ছে শেখ শাহজাহানের ভবিষ্যৎ। মোটামুটি 10-12 বছর তো জেলে থাকবেই, কারণ ইন্ডি জোটের স্বপ্ন, যেটা মমতা ব্যানার্জি সবাইকে দেখিয়েছিল যে আমরা ক্ষমতায় এসে যাবো, আর চিন্তা নেই, কোনো কেস তোমাদের হবে না, সব গল্প শেষ। ইন্ডি জোটের পিন্ডি অলরেডি চটকে গেছে এবং বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসবে। রেখা পাত্র, তাকে বসিরহাটের মানুষ মন্ত্রী করে পাঠাবেন কিনা, মানে তাকে লোকসভায় পাঠাবেন কিনা, এটা দেখার বিষয়। কারণ বসিরহাটের মানুষ আবার কি ভাববে? এই তৃণমূলের প্রার্থীকে পাঠাবে নাকি, যে ওখানে গিয়ে কি করবে? কিছু করতে পারবে না, খালি বলবে আমি অভিযোগ করেছি, আমি জানিয়েছি। নাকি তাকে পাঠাবে যে কাজটা নিয়ে আসতে পারবে, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে যার সম্বন্ধে খোঁজ নেন এবং যাকে উৎসাহ দেন যে ভালোভাবে কাজ করো, এগো, আমি তোমার সঙ্গে আছি। তো তাকে জেতাবে, নাকি এই তৃণমূলের প্রার্থীকে জেতাবে, নাকি সিপিএমকে ভোট দিয়ে ভোট ভাগ করবে? এই প্রশ্নগুলো ঘুরপাক খাবে। বসিরহাটের মানুষের দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা। কাকে চান আপনারা? বাড়ির ওই সামান্য এক গৃহবধূকে চান, নাকি এরকম লোককে চান যে কি করবে আমরা নিজেরাও জানি না? এমপি হওয়ার পরে লোকসভায় দাঁড়িয়ে ইনি কি করবেন? তৃণমূল প্রার্থীকে কি করবেন? লোকসভায় জিতে কোনো কিছু নিয়ে এসে সাহায্য করতে পারবেন? কাজ করাতে পারবেন কি? নাকি অন্যান্য সাংসদদের মতো বলবে আমি তো বলেছিলাম কিন্তু মোদিজি শোনেনি, সেগুলো শুনবেন নাকি? বসিরহাটের মানুষের দিকে সবাই তাকিয়ে আছে, গোটা দেশ তাকিয়ে আছে। একটা ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন, গোটা মানুষ ভাববে যে বসিরহাটের লোকেরা কিরকম রে বাবা। এবার যদি ভাবেন ধর্মের ভিত্তিতে ভোট হবে, যে একদিকে দেবো একদিকে দেবো না, তাহলেও ভাবুন আপনারা কি করবেন। কারণ ভাবনা চিন্তা সব আপনাদের। রেখা পাত্রর দিকে তাকিয়ে আছে গোটা দেশ, রেখা পাত্রর দিকে তাকিয়ে আছি আমরা সবাই। রেখা পাত্র কি হচ্ছে?
রেখা পাত্রর কাছে কত ভোট পড়ছে, রেখা পাত্র জিতে আসছে, গেরুয়া আবির উড়বে নাকি উড়বে না? তাই গেরুয়া আবির বা গেরুয়া ঝড় দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। আজ দেখলাম রেখা পাত্রের সঙ্গে গেরুয়া ঝড় যেটা নেমে চলেছে, এবং এই গেরুয়া ঝড় বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে কি হতে চলেছে। এবার আপনি বলুন, আমি তো আমার তরফ থেকে বললাম, আপনার কি মনে হলো সবটা দেখে? আচ্ছা, সত্যি কি কোনো মানে সাধারণ মানুষ মিছিলে চলে যাবে? বিজেপির মিছিলে, শাসক দলের মিছিলের কথা নয়, এই যে ভিড় দেখছেন, এই ভিড় কি ভোট হবে না? বসিরহাটের মানুষকে একবারও ভাববে না যে রেখা পাত্রকে ভোট দেওয়া উচিত? প্রতিবাদী মেয়েটি যে সাধারণ বাড়িতে উঠেছে তাকে ভোট দেওয়া দরকার? অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত, নাকি অন্যায় অত্যাচারীকারী তৃণমূল কংগ্রেসের দাঁড়ানো কোনো প্রার্থীকে ভোট দেওয়া উচিত? চিন্তাটা মানুষের করা উচিত না? বসিরহাটের মানুষ কাকে দেবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানান। আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন, আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।